আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে আগামীতে পোশাক তৈরির প্রক্রিয়া হবে আরও দক্ষ ও প্রতিযোগিতামূলক। টেকসই অগ্রগতির জন্য গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে গুম করে র্যাবের নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তারিক সিদ্দিক সহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ। সারা দেশে চলছে বিটিভির নতুন কুড়ি 2025-এর বিভাগীয় বাছাই পর্ব, চলবে 11 অক্টোবর পর্যন্ত। মিশরে যুদ্ধবিরতি আলোচনায় গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। এবং আবুধাবিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আন্তর্জাতিক বাজারে চাহিদা পূরণ, উৎপাদনকে পরিকল্পিতভাবে পরিচালনা এবং টেকসই রূপান্তরের লক্ষ্যে তৈরি পোশাক খাতের ডিজিটাল রূপান্তর এখন সময়ের দাবি। এ প্রক্রিয়ায় সময়, খরচ ও অপচয় কমিয়ে বাড়ানো যাবে উৎপাদন সক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, ডিজিটালাইজেশনই পোশাক শিল্পকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করবে। তবে টেকসই অগ্রগতির জন্য গবেষণা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সুমন মাহমুদের রিপোর্টে। দেশের রপ্তানি আয়ের ৮০% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু প্রতিনিয়ত বিশ্ববাজারে বাড়ছে এর প্রতিযোগিতা, বাড়ছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ডিজিটাল প্রযুক্তিকে সম্পৃক্ত করে পোশাক কারখানাগুলোকে এখন আধুনিকায়ন করতে হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে কারখানাগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি সময়, খরচ ও অপচয় কমবে। তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে রপ্তানির পরিমাণ যেমন বাড়বে, তেমনি ক্রেতা দেশগুলোরও আস্থা বাড়বে। তবে এই রূপান্তর বাস্তবায়নে প্রয়োজন সরকারি সহায়তা ও যথাযথ বিনিয়োগ। অনেক বেটার পজিশনে আছে স্ট্রাকচারাল ওয়েতে, বা যে কোনো শিপমেন্টের আগে আমরা এখন অনেক বেশি কনশাস যে কোন ওয়েতে আমরা বায়ারকে আরও বেটার সার্ভিস দিতে পারবো। কিন্তু হ্যাঁ, ন্যাশনালি প্লাস প্রাইভেট সেক্টরে আমরা কিন্তু অনেকে কি করি যে যখন শ্রমিক নিয়োগ দিই আগে ট্রেনিং করাইনি। তো এটা যদি গভর্নমেন্টের সাপোর্ট আমরা আরও পাই, গভর্নমেন্ট এরকম যদি কারিগরি শিক্ষার দিকে একটু নজর দেয়, তাহলে আরও লোক ওই জায়গায় দক্ষ হয়েই বের হতে পারবে, যাদেরকে আমরা শুধু আমাদের ন্যাশনালি না ইন্টারন্যাশনালিও কিন্তু কাজে লাগাতে পারবো। পাশাপাশি হলো রিসাইক্লিং যে প্রোডাক্টগুলো আছে, যে যেমন আমাদের র মেটেরিয়ালস আছে জুট, আমাদের দেশেই কাঁচামাল, কিন্তু আমরা কিন্তু এটার ভোগ করতে পারছি না। আমরা ওই কাঁচামালটা ইন্ডিয়া বা চায়নাকে দিচ্ছি, চায়না ওইটাকে রিসাইকেল করে আবার ফ্যাব্রিকে রূপান্তরিত করছে। তো ওই জায়গাগুলোতে পলিসি সাপোর্ট দিয়ে কিভাবে ইনভেস্টর আনা যায়, আর আমার দেশের ব্যবসায়ীকে ওইটার সাথে জেভি করানোর মাধ্যমে আমি কিন্তু এই জায়গাটায়ও যেতে পারি, যেমন জুটটাকে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে রূপান্তরিত করা সম্ভব। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দ্রুত ও নিখুঁত উৎপাদন, খরচ নিয়ন্ত্রণ, সময় হ্রাস এবং সাপ্লাই চেইনে শৃঙ্খলা আনা সম্ভব। এতে শিল্পটি আরও টেকসই ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রযুক্তির মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী ও দক্ষ এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় এগিয়ে রাখা সম্ভব। এজন্য গবেষণা বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমশক্তি তৈরিতে সরকারি ও বেসরকারিভাবে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর প্রয়োজন। অটোমেটিক্যালি হবে, এটা হবে মূলত উৎপাদনশীলতার জন্য, এবং এটা হচ্ছে বাংলাদেশে। আমাদের যেভাবে রপ্তানি বেড়েছে, যেভাবে আমার এখানে মূল্য সংযোজন বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু আমার
কাজের যেই সুযোগ বা শ্রমিকের সংখ্যা কিন্তু এই সেক্টরে অতখানি বাড়ে নাই। সুতরাং অটোমেশন হচ্ছে, এটা আমাদের করতে হবে। যে আমার বিদেশি বিনিয়োগ কী পরিমাণে আসছে, কারণ বিদেশি বিনিয়োগ যখন আসে তারা নতুন প্রযুক্তি নিয়ে আসেন। এখন পর্যন্ত এই ইন্ডাস্ট্রির বড় কনসেন্ট্রেশনটা হলো আমরা যেটাকে বলি অন দ্য জব ট্রেনিং। তো অন দ্য জব ট্রেনিংয়ের পাশাপাশি আমার প্রাতিষ্ঠানিক যেই দক্ষতা উন্নয়নের জায়গাগুলো, সেইগুলোতে আমাদের মনোযোগী হওয়াটা দরকার। বাজারের সাথে বিশেষ করে কনজিউমার যারা আছেন, ব্যবহারকারী যারা আছেন, তাদের ভবিষ্যৎ চাহিদা কীরকম হবে, তাদের স্টাইল, তাদের ফ্যাশন, তাদের টেস্ট বা তাদের রুচি, এ সমস্ত কিছু বাড়ছে না কমছে, এ সমস্ত কিছুতে কিন্তু আমাদের বিস্তর গবেষণার সুযোগ রয়েছে। তারা এখানে স্যাম্পল বা প্যাটার্ন দিয়ে দেয়, সেই অনুযায়ী আমরা শুধুমাত্র সেলাই করে তাদেরকে সরবরাহ করি। গার্মেন্ট শিল্পে যদি আধুনিকায়ন হয়, বিশেষ করে এখানে যদি মেশিন রিপ্লেসড হয়, মানুষের জায়গায় যদি মেশিন চলে আসে, তাহলে কিন্তু একটা ঝুঁকিও কিন্তু তৈরি হতে পারে। এখানে মেগা প্ল্যান দরকার, অনেক বিনিয়োগ দরকার হবে। ডিজিটাল প্রযুক্তি শুধু বড় শিল্প নয়, ছোট ও মাঝারি উদ্যোক্তাদেরও লাভজনক হতে সাহায্য করবে। ছোট অর্ডার, উচ্চ মূল্যের পোশাক তৈরির চাহিদা যেভাবে বাড়ছে, তাতে ভারসাম্যপূর্ণ শিল্প গড়তে ডিজিটালাইজেশনই সবচেয়ে বড় হাতিয়ার। ডিজিটাল রূপান্তরের জন্য দরকার সমন্বিত উদ্যোগ, সময় উপযোগী পরিকল্পনা ও নীতি সহায়তা। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল টিএফআই ও জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুমের ঘটনায় 2 মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিক সহ 28 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ জারি করেন। 5 আগস্টের পর নতুন আঙ্গিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো গুমের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে সকালে ট্রাইব্যুনালে আসেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলে গুমের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে যারা গুম, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, এ দায় শুধুই ব্যক্তির, কোনো বাহিনীর নয়। তবে কে কোন বাহিনীর সেটা না দেখে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজকে 3টি মামলার ফরমাল চার্জ দাখিল হয়েছে। এই 3টি মামলার মধ্যে প্রথম দুটি হচ্ছে বিগত সরকারের আমলে 15 বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে, সেগুলোর ব্যাপারে এই প্রথম 2টো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আদালতে। সেই ফরমাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। ফরমাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি হয়েছে, আইনের যে নির্ধারিত পদ্ধতি আছে সেই অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকুরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি। আদালত সেটা মঞ্জুর করেছেন। সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যেখানে আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে। এছাড়া শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সর্বশেষ সাক্ষীর জেরা চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এ। আর আশুলিয়াতে 6 লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় ট্রাইব্যুনাল 2 এ। এছাড়া 24 জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রেজিস্ট্রার বরাবর প্রসিকিউশনের পক্ষে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহমদ। পরে অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে আজ সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক করেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী ও উপদেষ্টা কমিটির সদস্য শামা উবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশিদের কাছে নালিশের কিছু নেই, বাংলাদেশের কি হবে তা জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আসন্ন নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠালে তাকে স্বাগত জানাবে বিএনপি। থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। এবং বাংলাদেশের এমনিতে ইলেকট্রাল প্রসেসের মধ্যে ইউর একটা সবসময় একটা কন্ট্রিবিউশন থাকে, সেটা এবারও আছে এবং তারা আগ্রহ করে অপেক্ষা করছে ইলেকশনটা সুষ্ঠুভাবে সম্পাদন যাতে হয়। আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের গণতন্ত্র যদি অব্যাহত রাখতে হয় আমাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করি আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়ে এখন চলছে বিভাগীয় বাছাই পর্ব, যা চলবে 11 অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীরা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে। বিস্তারিত জানাচ্ছেন শবরাজ স্মৃতি। বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন ও জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি, যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের। প্রথম পর্বের বাছাই শেষে এখন চলছে নতুন কুড়ের বিভাগীয় পর্যায়ের বাছাই পর্ব। দেশের 8টি বিভাগে একযোগে চলছে এই প্রতিযোগিতার অডিশন পর্ব, যা চলবে 11 অক্টোবর পর্যন্ত। বিভাগীয় বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বে অংশ নিতে পারবে 960 জন প্রতিযোগী। অডিশনে যাব, তারপর গান গাবো, দেখি সূর্যোদয় আর আমায় গেঁথে দাও না। আমার ভালো লাগছে, আবার কিছুটা নার্ভাসও লাগছে, কিন্তু এখানে নার্ভাসের কোনো ইয়া নেই, কারণ জাজেসরা অনেকেই আন্তরিক। আমি কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেছি, এখানে ফিল খুব এক্সাইটেড লাগছে। তাদের ব্যবহার খুব ভালো ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছিল। শৃঙ্খলাবদ্ধ অনুযায়ী ওনারা খুবই ভালো মতো কাজ করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। বিভাগীয় বাছাই পর্বের পঞ্চম দিনে সকাল হতে না হতেই টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায়। এটা অবভিয়াসলি আমার জন্য এবং আমার সন্তানের জন্য অনেক প্রত্যাশা ছিল, অনেক দিন পর অংশগ্রহণ করা, এটা খুব এক্সাইটেড। সারিবদ্ধভাবে ছিল সবাই, অনেক পরিবেশটা অনেক সুন্দর ছিল, শান্ত ছিল। নতুন কুড়িটা যখন আসছে, যখন আমি এই প্রথম বিটিভিতে এই সার্কুলারটা দেখে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই নতুন কুড়ির মাধ্যমেই নতুন নতুন প্রতিভা কিন্তু আগেও আসছে, নেক্সট ডেও আসবে। প্রতিযোগীরা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিচারকদের মাতিয়ে রাখছে। বিচারকরা বলছেন প্রত্যেক প্রতিযোগী ভালো করছে। বাচ্চারা গানের সাথে সংশ্লিষ্ট থাকতে চায়, তো যেটা এতদিন ওদের পক্ষে সম্ভব হতো না, ওদের জন্য কোনো প্রতিযোগিতামূলক ব্যবস্থা ছিল না। নতুন কুড়ি শুরু হওয়াতে আমার মনে হয় এই জিনিসটা আবার পূর্ণতা পাবে। নতুন কুড়ি মানে মেধার একটা বিকাশের জায়গা, এখান থেকে অনেকে আসছে, বিগত দিনগুলোতে খেয়াল করলে পাওয়া যাবে বাচ্চাদের মাঝে যে সুন্দর সুন্দর ফুলকুড়িগুলো আছে সেটা নতুন কুড়িভাবে ফুলে উঠবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ির ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রোকন উদ্দিন, ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন। সারা দেশে একটা উৎসব মুখর পরিবেশ এটা হচ্ছে। এই অনুষ্ঠানের ফলে আমরা যেটা হচ্ছে যে আমাদের শিশু কিশোররা তারা কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতি এর দিকে আবার ঐতিহ্যের থেকে ফিরে যাচ্ছে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সেটা যে আমরা আসলে আমাদের এই প্রজন্মের শিশু কিশোরকে আমাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্যের প্রতি তাদেরকে আমরা আরও আকৃষ্ট করব।
এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ টেলিভিশন অত্যন্ত সফলভাবে কাজটা করছে। 1976 সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি, উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো ধাঁচের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী। দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি। শিশুর অনলাইন গেমসের আসক্তিতে যেখানে অভিভাবকরা শঙ্কিত, সেখানে নতুন কুড়ির এমন আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন সকলে। শবনাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে নতুন কুড়ির বিভাগীয় পর্যায়ের অডিশন পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি আজ বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম 1 অঞ্চলের বিভাগীয় পর্যায়ের অডিশন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় অডিশনের বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন, বিটিভির অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ আসগর আলী সহ বিটিভির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে যুগ্ম সচিব মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, দীর্ঘদিন পরে হওয়া নতুন কুড়ির অডিশন দেশব্যাপী সাড়া ফেলেছে। এর মাধ্যমে কোমলমতি শিশু কিশোররা তাদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশন কর্তৃক নতুন কুড়ি অনুষ্ঠানটি সূচনা হয়েছে। এটি দেশব্যাপী সর্বক্ষেত্রে ব্যাপক সাড়া পড়েছে। এর মাধ্যমে আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ক্ষুদে শিল্পীরা আছে তারা তাদের চমৎকার একটা পরিবেশ পাবে এবং প্রতিযোগিতার মাধ্যমে তারা ভবিষ্যতে দেশে বিদেশে নিজেদেরকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং যেটি দেশের জন্য আমাদের সম্মান বয়ে আনবে। একটি বিরল সূচনা সৃষ্টি হলো আমাদের শিশু কিশোরদের জন্য এবং এই জন্য আমি এর উদ্যোক্তা আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তথা বাংলাদেশ টেলিভিশন এবং এই সাংস্কৃতিক অঙ্গনে এই নতুন কুড়ি অনুষ্ঠানের সঙ্গে আয়োজনের সঙ্গে যারা জড়িত আছেন, যারা বিচারক মণ্ডলী আছেন, সবাইকে আমি সাধুবাদ জানাই এবং তাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিশরে মধ্যস্থতাকারী ও তাদের প্রতিনিধি দলের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। হামাস জানিয়েছে, দ্বিতীয় দিনের আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মানচিত্র ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। হামাস প্রতিনিধি দল দাবি জানিয়েছেন, ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রতিটি ধাপ যেন ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের ধাপগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকে। হামাস জোর দিয়ে বলেছে, শেষ ইসরায়েলি বন্দির মুক্তির সময়ে হতে হবে দখলদার বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার। সংগঠনটি আরও জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আন্তর্জাতিক গ্যারান্টি এবং গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার অপরিহার্য। এদিকে আজ ট্রাম্পের গাজা প্রস্তাবের আলোচনায় মিশরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানিও অংশ নেবেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি জানিয়েছেন, শাম আল শেখে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বৈঠক করবেন। অন্যদিকে গাজায় আটক জীবীদের মুক্তির পর ইসরায়েল পুনরায় হামলা শুরু করবে না এ বিষয়ে নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাইডেন ও ট্রাম্প প্রশাসনের সময় গত 2 বছরে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে হামলা শুরুর পর অন্তত $2,170 কোটি বা $21.7 বিলিয়ন ইসরায়েলকে সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রকাশিত এক নতুন একাডেমিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল 7 অক্টোবর ছিল এই সংঘাতের দ্বিতীয় বর্ষপূর্তি। গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 67,173 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাংলাদেশের মানবাধিকার কর্মী ও ফটোগ্রাফার শহীদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছানোর চেষ্টারত অন্যান্য ত্রাণবাহী জাহাজ আটকের সঙ্গে শহীদুল আলমকে আটক করা হয়। সাম্প্রতিক সময়ে গাজামুখী বড় নৌবহর আটক করার পর দ্বিতীয় ধাপের নৌবহরগুলো ইসরায়েলি বাধার মুখে পড়ল। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। This is Shahidul from Conscience. It's the morning of the 8th of October. বুধবার সকালে
চারদিক থেকে কনসাস জাহাজকে ঘিরে ফেলে ইসরায়েলি নৌযানগুলো। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে কনসাস জাহাজে 93 জন সাংবাদিক, ডাক্তার ও মানবাধিকার কর্মী ছিলেন, যারা মালয়েশিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিক। মূল জাহাজের সঙ্গে আরও কিছু ছোট নৌকা ছিল। ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার আগে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তা দেন শহীদুল আলম। সেখানে তিনি বলেন, যখন আপনারা এই ভিডিও দেখছেন তখন আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে। তিনি সবাইকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। I'm Shahidul Alam, a photographer and writer from Bangladesh. If you're seeing this video, we've been intercepted at sea and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide in Gaza with the active collaboration and assistance of the USA and other Western powers. I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. শহীদুল আলম ত্রাণবাহী জাহাজ থেকে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তারা আন্তর্জাতিক নৌপথে দিয়ে গাজায় পৌঁছানোর চেষ্টা করছেন। সেখানে তাদের বাধা দেওয়ার অধিকার ইসরায়েলের নেই। এর এক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের 40টিরও বেশি জাহাজ আটক করেছিল। এটি ছিল গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙার সবচেয়ে বড় আন্তর্জাতিক উদ্যোগ। সেই অভিযানে অংশ নিয়েছিলেন গ্রেটা থুনবার্গ সহ 479 জন মানবাধিকার কর্মী, যাদের কয়েকদিন আটক রাখার পর ফেরত পাঠানো হচ্ছে। আটক অবস্থায় ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে নিষ্ঠুর ও অমানবিক আচরণের শিকার হন মানবাধিকার কর্মীরা। প্রায় 18 বছর ধরে গাজার উপকূলে ইসরায়েলের কঠোর সামুদ্রিক অবরোধ চলছে। আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজগুলো সেখানে পৌঁছাতে পারছে না। বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়মিত এই বেআইনি অবরোধ ভাঙার চেষ্টা করলেও সবগুলোই ইসরায়েলি বাধার মুখে ব্যর্থ হয়েছে। তবে বারবার মানবাধিকার কর্মীরা এমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ব সমাজ জাগ্রত হয়। 2 বছর ধরে ইসরায়েলি নিষ্ঠুরতায় গাজায় দুর্ভিক্ষ চলছে। মানুষ খাবার না পেয়ে মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে গাজার উপর থেকে ইসরায়েলের নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তা বিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে 80 জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। অনুষ্ঠানের আয়োজক কমিটি সোমবার জানিয়েছে, সন্ধ্যায় তাগিনদুত পূর্ণিমা উৎসবের জন্য চাউং ও শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। কমিটির সদস্যরা লোকজনকে হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিল, যে কারণে প্রায় 1/3 মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই একটি মোটর চালিত প্যারাগ্লাইডার উড়ে এসে অনুষ্ঠানস্থলে 2টি বোমা নিক্ষেপ করে। তবে এই হামলার বিষয়ে মঙ্গলবার রাত পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের কোনো মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে ফের দেখা দিয়েছে রাজনৈতিক অচলাবস্থা। গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় সংক্রান্ত বিল নিয়ে ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় 1 অক্টোবর থেকে শুরু হয়েছে ফেডারেল শাটডাউন বা সরকারি অচলাবস্থা। এর ফলে বিপাকে পড়েছেন লক্ষাধিক সরকারি কর্মচারী, স্থবির হয়ে পড়েছে দেশটির প্রশাসনিক কার্যক্রম। বিশ্লেষকরা আশঙ্কা করছেন রাজনৈতিক টানাপোড়েন ও 2 দলের অনড় অবস্থানে আরও দীর্ঘ হতে পারে এই অচলাবস্থা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গুরুত্বপূর্ণ সরকারি খরচের বিল নিয়ে সমঝোতায় পৌঁছাতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের ব্যর্থতায় গত 1 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ফেডারেল শাটডাউন বা সরকারি অচলাবস্থা। এতে প্রায় 7,50,000 সরকারি কর্মচারীকে বিনা বেতনে ছুটিতে পাঠানোর আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে ফেডারেল শাটডাউন এখন আর কোনো নতুন ঘটনা নয়, তবে এবারের সংকটটি অন্যবারের তুলনায় জটিল ও রাজনৈতিকভাবে তিক্ত। যুক্তরাষ্ট্রের কিছু সরকারি সেবা সাময়িকভাবে স্থগিত হয়েছে। অচলাবস্থা কাটাতে সিনেটে নানা প্রস্তাব উত্থাপন করেছে 2 দলই।
এক পক্ষের প্রস্তাবে ভোট দিতে নারাজ অন্য পক্ষের সিনেটররা। ফলে এখন পর্যন্ত কোনো প্রস্তাবের পক্ষেই প্রয়োজনীয় ন্যূনতম ৬০ ভোট পড়েনি। সর্বশেষ ৬ অক্টোবর পঞ্চমবারের চেষ্টাও ব্যর্থ হয়েছে। ফলে আরও দীর্ঘ হয়েছে এবারের শাটডাউন। ডেমোক্র্যাটদের জন্য এটি এখন শুধু বাজেট বা স্বাস্থ্যসেবা নয়, এটি এখন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান। অন্যদিকে রিপাবলিকানদের দাবি, সরকার পুনরায় চালু না হলে কোনো অতিরিক্ত ব্যয় নিয়ে আলোচনা সম্ভব নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই অবস্থান থেকে সরে আসছেন না, বরং দুই পক্ষের এই অনড় অবস্থানই অচলাবস্থাকে আরও দীর্ঘায়িত করছে। ডেমোক্র্যাটদের মূল দাবি হল মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া স্বাস্থ্য বীমা ভর্তুকি নবায়ন করা, যা না হলে সাধারণ আমেরিকান পরিবার ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও তাদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন কংগ্রেস অনুমোদিত অর্থ আটকে রাখছে বা বাতিল করছে, যা দেশের অভ্যন্তরীণ উন্নয়ন সহ বিদেশি সহায়তা কর্মসূচিতেও প্রভাব ফেলছে। বর্তমান এই অচলাবস্থা কখন কাটবে তা এখনও অনিশ্চিত। রাজনৈতিক বিরোধের জট যত বাড়ছে, ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলির উমর এম ইয়াঘি। ধাতব জৈব কাঠামো আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়। এই আণবিক কাঠামো এত বড় যে এর মধ্য দিয়ে গ্যাস ও তরল প্রবাহিত হতে পারে। মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাইঅক্সাইড ধরা, বিষাক্ত গ্যাস সংরক্ষণ এবং রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক হিসেবে এসব কাঠামো ব্যবহার করা যায়। বাংলাদেশ সময় বুধবার বিকেল ৩টা ৪৫ সুইডেনের স্টকহোম থেকে এ বছরের রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। প্রতি বছর পদার্থ বিজ্ঞানে ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স, আর চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আবারও দেশের খবর। সারা দেশের মতো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু কিশোরদের ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম চলবে ১ মাস। ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরীর লালদিঘি সিটি কর্পোরেশনের পাবলিক লাইব্রেরিতে টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নগরীতে ৮,২৯,৩০১ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৫,৩১,১৬৭ জন ও কমিউনিটিতে 2,96,৭84 জন টার্গেট করা হয়েছে। এজন্য ৪১০টি টিম করা হয়েছে। ৪১টি ওয়ার্ডে ৭টি জোনে ১,৫৪৬টি বিদ্যালয়ে এবং ৭৮৩টি আউটরিচ সাইডে টিকা প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর হলে, টিকা গ্রহণের সময় অ্যালার্জি থাকলে, টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে এবং গর্ভবতী বা দুগ্ধদানকারী মা হলে টাইফয়েড টিকা গ্রহণ করা যাবে না। শুক্রবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত টিকাদান চলবে। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা উপস্থিত ছিলেন। মাইলি সংরক্ষণ ২০২৫ অভিযানে সমুদ্র ও উপকূলীয় এলাকায় প্রতিনিয়ত টহল কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বঙ্গোপসাগরে টহলকালে ইঞ্জিন বিকল হওয়া ট্রলারে জীবন বিপন্ন অবস্থায় ২৬ জেলেকে উদ্ধার করে নৌবাহিনী। জেলেদের উদ্ধার করে তাদের প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
21তম মৌলিক প্রশিক্ষণ এবং মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি প্রোগ্রামের 11তম ব্যাচের প্রশিক্ষণার্থী 41তম বিসিএস আনসার কর্মকর্তাদের সরকারি বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে আজ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইমাম হোসাইন কেন্দ্র সম্পর্কে তাদেরকে অবহিত করেন। পরিদর্শনকালে আনসার ও ভিডিপি একাডেমির 41তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও সাপোর্টিং স্টাফ সহ মোট 27 জন উপস্থিত ছিলেন। পরে আনসার প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে ক্রেস্ট প্রদান করা হয়। এবার শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,045.30, যা গতকালের চেয়ে শতকরা 0.24 ভাগ কম। এছাড়া সিএসই 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,038.01, যা গতকালের চেয়ে শতকরা 0.17 ভাগ কম। আজ 199টি কোম্পানির 19,81,061টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 8,32,11,000 টাকারও বেশি। এর মধ্যে 64টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 100টির কমেছে এবং 35টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার খেলার খবর। ক্রিকেট। আবুধাবিতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। সদ্য আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী টাইগাররা। ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশই। এখন পর্যন্ত 19 ম্যাচ খেলে 11টিতে জিতেছে টাইগাররা, 8 ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 47 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 33 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 1টা 38 মিনিটে, জোয়ার সকাল 8টা 37 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 36 মিনিটে এবং জোয়ার রাত 8টা 47 মিনিটে।